সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইনের এই অনন্য আয়োজনে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের মডেল কোশ্চেন যে সাজেশন দেওয়া হয়েছে সেই মডেল কোশ্চেন 12 এর রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস করছো ঝটপট বই খাতা নিয়ে রেডি হয়ে নাও এবং তোমাদের গ্রামার বইয়ের 335 বা 335 পেজ ঝটপট বের করে নাও। এখানে যে রেঞ্জগুলো আছে সেগুলো আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব, এরপরে সেগুলোকে পড়ব এবং পরবর্তীতে মুখস্থ করে ফেলব। তোমরা যেটা করবে, বাসায় এই লেখাগুলো বারবার পড়ে পড়ে মুখস্থ করবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। তো চলো যাওয়া যাক। 12 নম্বর রেঞ্জে যেটা বলেছে, এই রিয়ারেন্সগুলো করতে আমাদের কিছু রুলস শেখানো হয়েছিল ক্লাসে। তোমরা সেগুলো নিশ্চয় জানো যে প্রতিটা সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল লেটারে লিখতে হয় বা বড় হাতের অক্ষরে লিখতে হয়। তাছাড়া লাইনের ভিতরে যদি কোনো দেশের নাম, কোনো ব্যক্তি বা পার্সনের নাম, তারপরে তোমার প্রপার নাউন বিশেষ করে যেগুলো থাকবে সেগুলোর অক্ষর বড় হাতের বা ক্যাপিটাল লেটারে দিতে হয়। যদি সেন্টেন্সটি দিয়ে বিস্ময় প্রকাশ পায় বা আবেগ প্রকাশ পায়, তবে এই বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারগেশন বা বিস্ময় চিহ্ন দিতে হয়। যদি সেন্টেন্সটি দ্বারা কোয়েশ্চেন করা বোঝায় বা প্রশ্নবোধক বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাছাড়া প্রায় প্রতি ক্ষেত্রে সবশেষে ফুল স্টপ দিতে হয়। তো চলো আমরা পড়ে দেখি কি বলা আছে। তোমাদের ক্লাসে বারবার বলেছিলাম, তোমরা যদি প্যাসেজ মুখস্থর মতো করে রাখো বা বারবার পড়ে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কোন প্রশ্নটি কোন প্যাসেজ থেকে এসেছে। এখানে নাম্বার এ যেটা দেওয়া আছে, ক্যান সি দ্য ফ্লাওয়ার্স মারিয়া নট। তোমরা একটা প্যাসেজে মারিয়া নামে একটা মেয়ের কথা পড়েছ। সে অন্ধ ছিল, সে কিছুই দেখতে পেত না। ওই প্যাসেজ থেকে প্রথম নাম্বারটা দেওয়া হয়েছে। ক্যান শব্দের অর্থ পারা, সি অর্থ দেখা, দ্য ফ্লাওয়ার্স মানে ফুল, মারিয়া মানে মারিয়া, নট শব্দের অর্থ না। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আসবে মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। আমি আবার বলছি, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। মারিয়া ফুল দেখতে পায় না বা ফুলগুলোকে দেখতে পায় না। নাম্বার বি, হ্যাড গ্রোসারি ফাদার শপ এ বাবুলস। এটা নিশ্চয় ধরতে পেরেছ, বাবুলের প্যাসেজ থেকে এসেছে। হ্যাড শব্দের অর্থ ছিল, গ্রোসারি মুদি দোকান, মুদি আর কি, ফাদার মানে বাবা পিতা, শপ অর্থ দোকান, এই একটি বাবুলস। এটাকে সাজালে হচ্ছে বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। কোথায় আছে? এই হ্যাড গ্রোসারি ফাদার শপ এ বাবুলস। তাহলে বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। বাবুলের বাবার একটি মুদি দোকান ছিল।
নাম্বার 3 দেখো, ওয়াজ ইন হিয়ার দ্য ফরেস্ট এ ওয়াকিং। ওয়াজ শব্দের অর্থ ছিল, ইন শব্দের অর্থ ভিতরে, হেয়ার অর্থ খরগোশ, দ্য ফরেস্ট অর্থ বন বা জঙ্গল, এ মানে একটি, ওয়াকিং হাঁটতে ছিল। এটাকে যদি সাজিয়ে লিখি এভাবে লেখা যায়, এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট অর্থাৎ একটি খরগোশ বনের ভিতরে হাঁটছিল বা বনের ভিতর দিয়ে হাঁটছিল। নাম্বার ডি, আর লায়লা ফ্রেন্ডস অ্যান্ড বিথি। আর লায়লা ফ্রেন্ডস অ্যান্ড বিথি, এখানে দুইজনের নাম দেওয়া আছে, এভাবে সাজানো যায়, লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। নাম্বার ই আছে, ফর ডিজাস্টার ক্যান প্রিফেয়ার উই ন্যাচারাল। ফর শব্দের অর্থ জন্য, ডিজাস্টার মানে দুর্যোগ, ক্যান অর্থ পারি, প্রিপেয়ার প্রস্তুত থাকা, প্রস্তুত হওয়া, উই অর্থ আমরা, ন্যাচারাল, ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক। তাহলে এটাকে সাজালে কি হবে, উই ক্যান প্রিপেয়ার আমরা প্রস্তুত করতে পারি বা প্রস্তুত হতে পারি, ফর ন্যাচারাল ডিজাস্টার আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত হতে পারি বা রেডি হতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আগের ওই প্রশ্নের আনসারটি দেখার পরে তোমরা যদি আরেকটু খেয়াল করো, উপরের দিকে আরেকটি প্রশ্ন দেখতে পাবে, সেটা হচ্ছে তোমাদের নাম্বার 11 বা 11 নম্বরে আছে। 12 নম্বরটা রিয়ারেঞ্জ পড়েছ, এবার 11 নম্বরটা কি লেখা আছে, হেয়ার ইজ এ শিডিউল of your daily activities, write the times by using am/pm when you activities। কি বলা আছে এখানে, প্রশ্নে যেটা বলা হচ্ছে, তোমার দৈনন্দিন কার্যাবলীর একটি তালিকা এখানে দেওয়া হলো, এম এবং পিএম এর ব্যবহার করে এই যে ছকটি আছে এটা পূরণ করতে বলা হয়েছে। পূর্ববর্তী একটা টিউটোরিয়ালে আমি কিভাবে এসব প্রশ্নের আনসার করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম, তো আজ এখানে সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে একদম বাম পাশের যে সিরিয়ালটা আছে বা বক্স আছে, বাম পাশের ঘরে লেখা আছে সিরিয়াল নাম্বার, নিচে ABCD ই পর্যন্ত দেওয়া আছে। মিডিলে যে সিরিয়ালটা আছে এখানে দেওয়া আছে নেম অফ দ্য অ্যাক্টিভিটিস, তুমি কি কি কাজ করো বা তোমার কার্যপ্রণালী সম্পর্কে লেখা আছে। লাস্ট অপশনে যেটা আছে সেটা হচ্ছে টাইম বা সময়। তখন এই প্রশ্নের জন্য তোমাকে সম্পূর্ণ এই তালিকাও তোলার কোনো প্রয়োজন নেই, প্লাস হচ্ছে তোমার এই ছক যেটা দেওয়া আছে, টেবিলের মতো যেটা দেওয়া আছে এটাও তুলতে হবে না। তুমি জাস্ট শুধু তোমার পরীক্ষার খাতায় AM এবং PM উল্লেখ সহ সময়টা লিখবে। তো যেমন ধরো নাম্বার এতে দেওয়া আছে গেটিং আপ ফ্রম বেড, এটি দিয়ে বোঝায় তুমি কখন ঘুম থেকে ওঠো। তাহলে ঘুম থেকে আমরা সাধারণত কয়টায় উঠি, 6টায়, 6:30টায়, 7টায়, যে যখন উঠি, তবে খুব তাড়াতাড়ি দেওয়াই ভালো, 6টা 6:30 এর মধ্যে দেওয়াই বেটার হবে। কেউ যদি 5:30টা দিতে চাও বা 5টা দিতে চাও সেটাও দিতে পারবে, তবে মনে রাখতে হবে যদি দুপুর 12টার আগে হয় সময়টা অবশ্যই AM ব্যবহার করবে সময় লেখার পরে, এবং যদি সেটা দুপুর 12টার পরে হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের PM ব্যবহার করতে হবে। তাহলে গেটিং আপ ফ্রম বেড, ঘুম থেকে উঠি ধরো 6 AM মানে সকাল 6টায়। এখন যদি এখানে আমি 6 PM দিতাম তাহলে হয়ে যেত সন্ধ্যা 6টা। তো বি কেয়ারফুল, এখানে AM এবং PM যদি ভুল লিখো তাহলে তুমি সময় সঠিক লিখলেও তোমার প্রশ্নের উত্তরটি কাটা যাবে এবং তুমি কোনো নাম্বার পাবে না। তাহলে গেটিং আপ ফ্রম বেড, এই ডান পাশের এই ঘর যেটা আছে এটা লেখার দরকার নেই, এরকম তোলার দরকার নেই। তুমি তোমার খাতায় শুধু A নাম্বার লিখবে, A লিখে 6 AM বা 6:30 AM
লিখে তার নিচে একটা দাগ দিয়ে দেবে। নাম্বার বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গোয়িং টু স্কুল। সাধারণত স্কুলে কয়টায় যাওয়া হয় বা কয়টায় যাও। তুমি স্কুলে ধরো সকাল 8টায় স্কুলে যাও, তাহলে তুমি এখানে লিখে দিবে 8 AM। যদি তুমি 8:30 স্কুলে যাও তাহলে 8:30 AM। যদি তুমি 7:30 স্কুলে যাও তাহলে 7:30 AM। সকালবেলার যে কাজগুলো হবে অবশ্যই সেগুলোকে AM দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে টেকিং লাঞ্চ, অর্থাৎ দুপুরের খাবার আমরা কখন খাই সে অনুসারে হবে। লাঞ্চ টাইম দেখা গেছে তোমার 1:30 হতে পারে, তাহলে 1:30 PM। আবার যদি 2টায় হয় তাহলে 2:00 PM। যদি 2:30টায় হয় তাহলে 2:30 PM। মনে রাখতে হবে এই যে পরবর্তীতে যে সময়গুলো বলেছি প্রত্যেকটি দুপুর 12টার পরে, আর দুপুর 12টার পরে হওয়ার কারণেই PM হয়েছে। রিটার্নিং হোম ফ্রম স্কুল, রিটার্ন হতে ফিরে আসা, তাহলে রিটার্নিং হোম ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে আসা। স্কুল থেকে কখন ফিরে আসি, দেখা গেছে তোমার স্কুল যদি 3:30 ছুটি হয় তাহলে তুমি 3:30 PM দিবে। যদি সরকারি স্কুলের মতো যেমন গ্রাম অঞ্চলে যে প্রাইমারি স্কুল আছে বা শহরে যেসব প্রাইমারি স্কুল আছে 4টায় ছুটি হয় তাদের, তাহলে এখানে তারা কি লিখবে, তারা লিখবে 4:00 PM। যদি 4:30 ছুটি হয় 4:30 PM, অর্থাৎ সময়টাকে PM দিয়ে লিখতে হবে। নাম্বার ই যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টেকিং ডিনার। টেকিং ডিনারের ক্ষেত্রে কি লিখতে হবে, রাতের খাবার কয়টায় খাও। যদি তুমি রাত 9টায় খেয়ে থাকো তাহলে 9:00 PM। যদি 9:30টায় খাও তাহলে 9:30 PM। আর যদি তুমি 10টা 10:30টায় খাও তাহলে 10 PM or 10:30 PM, এভাবে লিখতে হবে। তবে মনে রাখবে তোমাদের টেবিল তুলতে হবে না, কোনো ছক তুলতে হবে না, শুধুমাত্র সময়টা লিখবে। 8, 9, 10 যা খুশি যেটা খুশি যেভাবে প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে সেভাবে লিখতে হবে। লেখার পরে AM এবং PM দিতে হবে এবং এর নিচে দাগ দিয়ে দিলে হয়ে গেল, তোমাকে কোনো প্যাসেজ তুলতে হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদেরকে যেটা বলা হলো তোমরা বারবার বাসায় পড়াশোনা করবে, যেহেতু পরীক্ষা খুব সামনে, বেশি বেশি পড়াশোনা করবে এবং লিখে প্র্যাকটিস করবে। তুমি যতবারই পড়ো না কেন, যদি তুমি না লেখার অভ্যাস থাকে তাহলে তুমি ভুলে যাবে। তো সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে যে পড়াটা পড়লে সেটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, যাতে তুমি পরীক্ষার সময় বা অন্য যে কোনো সময় মনে করতে পারো। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। তোমাদের সুন্দর জীবন কামনা এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।